আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আলো। পুরো সময়টা আমরা আলো নিয়েই আলোচনা করব। গুরুত্বপূর্ণ টপিক। লিখবেন আলো এক প্রকার শক্তি। আলহামদুলিল্লাহ, ভালো আছি সোনিয়া। তাহলে আলো এক প্রকার শক্তি, প্রথম বাক্য লিখবেন আলো এক প্রকার শক্তি। এটা কোনো পদার্থ না, এ হচ্ছে এক প্রকার শক্তি। আলো এক প্রকার শক্তি যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জাগায়। যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জাগায়, দর্শন বা দেখা, দর্শনের অনুভূতি জাগায়। আলো এক প্রকার শক্তি যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জাগায়। আলো এক প্রকার শক্তি যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জাগায়, মানে দেখার অনুভূতি জাগায়। মানুষের দর্শন অনুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। মানুষের দর্শন অনুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। পরের বাক্য, মানুষের দর্শন অনুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। মানুষের দর্শন অনুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। মানুষের দর্শন অনুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। মানুষের দর্শন অনুভূতির স্থায়িত্বকাল কতক্ষণ? এই কথাটার সহজ অর্থ হচ্ছে মানুষ কোনো কিছু দেখলে এর প্রভাব বা রেশ মস্তিষ্কে থাকে 0.1 সেকেন্ড। আর এই কথাটার সংক্ষিপ্ত বাক্য হচ্ছে মানুষের দর্শন অনুভূতির স্থায়িত্বকাল কতক্ষণ? 0.1 সেকেন্ড। স্বাভাবিক চোখের দৃষ্টিসীমা ন্যূনতম 25 সেন্টিমিটার থেকে অসীম। 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 চোখের রেটিনায় আলো পড়লে স্নায়ুর সাথে যুক্ত রড কোষ এবং কোন কোষ? রড কোষ এবং কোন কোষ এগুলো মস্তিষ্কে তথ্য প্রেরণ করে, যার ফলে আমরা দেখতে পাই। এই বাক্যটা আপনার বাক্য আকারে লিখে নেন। চোখের চোখের রেটিনায় আলো পড়লে চোখের রেটিনায় আলো পড়লে চোখের রেটিনায় আলো পড়লে স্নায়ুর সাথে যুক্ত চোখের রেটিনায় আলো পড়লে স্নায়ুর সাথে যুক্ত রড কোষ ও কোন কোষ। চোখের রেটিনায় আলো পড়লে স্নায়ুর সাথে যুক্ত রড কোষ ও কোন কোষ মস্তিষ্কে তথ্য প্রেরণ করে, এর ফলে আমরা দেখতে পাই। চোখের রেটিনায় আলো পড়লে স্নায়ুর সাথে যুক্ত রড কোষ ও কোন কোষ মস্তিষ্কে তথ্য প্রেরণ করে, এর ফলে আমরা দেখতে পাই। চোখের রেটিনায় আলো পড়লে স্নায়ুর সাথে যুক্ত রড কোষ ও কোন কোষ মস্তিষ্কে তথ্য প্রেরণ করে, এটা আমরা এভাবে আমরা দেখতে পাই। এটা মূলত হচ্ছে
দর্শন পদ্ধতি মানে দেখার পদ্ধতি, আমরা যে দেখি তার পদ্ধতিটা এরকম। প্রথমে চোখের রেটিনায় আলো পড়ে, এরপর রড কোষ এবং কোন কোষ নামক যে কোষ রয়েছে স্নায়ুর সাথে যুক্ত আছে, এগুলো মস্তিষ্কে তথ্য প্রেরণ করে যে আমি এই জিনিসটা দেখলাম, দেন হচ্ছে আমরা দেখতে পাই। লিখবেন আলো 1 সেকেন্ডে যে পথ অতিক্রম করে তাকে আলোর বেগ বলে। আলো 1 সেকেন্ডে যে পথ অতিক্রম করে তাকে আলোর বেগ বলে। আলো 1 সেকেন্ডে যে পথ অতিক্রম করে তাকে আলোর বেগ বলে। আলো 1 সেকেন্ডে যে পথ অতিক্রম করে তাকে আলোর বেগ বলে। আলো 1 সেকেন্ডে যে পথ অতিক্রম করে তাকে আলোর বেগ বলে। আলো 1 সেকেন্ডে যে পথ অতিক্রম করে তাকে আলোর বেগ বলে। আলোর বেগ ইকুয়াল 3 লক্ষ কিলোমিটার বা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর বেগ ইকুয়াল 3 লক্ষ কিলোমিটার বা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর বেগ ইকুয়াল 3 লক্ষ কিলোমিটার বা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ আলো প্রতি সেকেন্ডে এই পথটা অতিক্রম করে, এটাকেই বলা হচ্ছে আলোর বেগ। আলো 1 সেকেন্ডে যে পথ অতিক্রম করে সেটাকে আলোর বেগ বলে, আলোর বেগ সমান এটা। এরপরে লিখবো আলো 1 বছরে যে পথ অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। আলো 1 বছরে যে পথ অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। আলো 1 বছরে যে পথ অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। আলো 1 বছরে যে পথ অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। আলো 1 বছরে যে পথ অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। 1 আলোকবর্ষ ইকুয়াল 9.46 × 10⁻12 কিলোমিটার। 1 আলোকবর্ষ ইকুয়াল 9.46 × 10⁻12 কিলোমিটার। 1 আলোকবর্ষ ইকুয়াল 9.46 × 10⁻12 কিলোমিটার, অর্থাৎ আলো 1 বছরে এই পথটা অতিক্রম করবে, আর এটাকেই বলা হয় 1 আলোকবর্ষ। ওকে, এই যে আলো যে চলাচল করে বা অতিক্রম করে, আলো কিভাবে চলাচল করে তার উপর ভিত্তি করে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তথ্য প্রকাশ করেছে, আর এই তথ্যগুলোই আলোক তত্ত্ব নামে পরিচিত। হেডিং করেন আলোক তত্ত্ব। আলোক তত্ত্ব মূলত আলোর চলাচলের উপর ভিত্তি করেই এই তথ্যগুলো দেয়া হয়েছে, এগুলোকে বলা হয় আলোক তত্ত্ব। আলো সম্পর্কে কণা তত্ত্ব রয়েছে, আর এই কণা তত্ত্বটা প্রদান করেছেন বিজ্ঞানী নিউটন 1672 সালে। আলো সম্পর্কে আছে তরঙ্গ তত্ত্ব, এটা প্রদান করেছেন বিজ্ঞানী হাইজেন 1678 সালে। আলো সম্পর্কে আছে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, আলো সম্পর্কে আছে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, আর এই তড়িৎ চুম্বকীয় তত্ত্বটা প্রদান করেছেন ম্যাক্সওয়েল 1864 সালে। আলো সম্পর্কে আছে কোয়ান্টাম তত্ত্ব, এটা প্রদান করেছেন ম্যাক্স প্লাঙ্ক 1900 সালে। 1900 সালে আলোর কণা তত্ত্ব প্রদান করেছেন বিজ্ঞানী নিউটন। আলোর তরঙ্গ তত্ত্ব প্রদান করেছেন বিজ্ঞানী হাইজেন
আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্ব প্রদান করেছেন ম্যাক্সওয়েল। আলোর কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেছেন ম্যাক্স প্লাঙ্ক। লেখা হয়েছে। তাহলে আলোর কণা তত্ত্বের প্রবক্তাকে, আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তাকে, আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্বের প্রবক্তাকে, আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা হচ্ছে ম্যাক্স। মুখস্থ করতে হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার হেডিং করব আমরা তড়িৎ চুম্বকীয় বিকিরণ। এই কথাটা আমরা হেডিং করি, তড়িৎ চুম্বকীয় বিকিরণ। তড়িৎ চুম্বকীয় বিকিরণ। লেখার পর নিচে এভাবে লিখবো, গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 10⁻⁵ থেকে 10⁻³ ন্যানোমিটার। রঞ্জন রশ্মি, এর তরঙ্গ দৈর্ঘ্য 10⁻³ থেকে 10 ন্যানোমিটার। অতি বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 10 থেকে 380 ন্যানোমিটার। দৃশ্যমান রশ্মি 380 থেকে 780 ন্যানোমিটার। অবলোহিত রশ্মি, এর তরঙ্গ দৈর্ঘ্য 780 থেকে 10⁻⁶ ন্যানোমিটার। গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 10⁻³ থেকে 10 ন্যানোমিটার। রঞ্জন রশ্মি হচ্ছে 10⁻³ থেকে 10 ন্যানোমিটার। অতি বেগুনি রশ্মি হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার। আর দৃশ্যমান রশ্মি হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। আর অবলোহিত রশ্মি হচ্ছে 780 থেকে 10⁶ ন্যানোমিটার। 10⁶ ন্যানোমিটার লেখা হয়েছে। তাহলে এই যে রশ্মিগুলো আছে, এই রশ্মিগুলো সম্পর্কে আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখব। স্টার চিহ্ন দিয়ে লিখে নেন। হ্যাঁ, লিখে নেন, জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক গামা রশ্মি। লিখবেন, জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক গামা রশ্মি। জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক গামা রশ্মি। লেখা হয়েছে পরবর্তী বাক্য, সাদা কালো টেলিভিশন হতে মৃদু গামা রশ্মি নির্গত হয়। সাদা কালো টেলিভিশন হতে মৃদু গামা রশ্মি নির্গত হয়। লেখা হয়েছে
পরবর্তী বাক্য লিখব, দেহের ভিতরের প্রতিচ্ছবি পেতে রঞ্জন রশ্মি ব্যবহৃত হয়। দেহের ভিতরের প্রতিচ্ছবি পেতে, দেহের ভিতরের প্রতিচ্ছবি পেতে রঞ্জন রশ্মি, না এক্স রে, দেহের ভিতরের প্রতিচ্ছবি পেতে রঞ্জন রশ্মি ব্যবহৃত হয়। দেহের ভিতরের প্রতিচ্ছবি পেতে রঞ্জন রশ্মি ব্যবহৃত হয়। ওকে, পরবর্তী বাক্য লিখবেন, রঙিন টেলিভিশন হতে মৃদু রঞ্জন রশ্মি নির্গত হয়। 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 এরপর লিখবেন, আসল ও নকল টাকা, পাসপোর্ট। আসল ও নকল টাকা, পাসপোর্ট শনাক্তে অতি বেগুনি রশ্মি ব্যবহৃত হয়। আসল ও নকল টাকা, পাসপোর্ট শনাক্তে অতি বেগুনি রশ্মি ব্যবহৃত হয়। লেখা হয়েছে, রিমোট কন্ট্রোলে অবলোহিত রশ্মি ব্যবহৃত হয়। এবার লিখবেন, রিমোট কন্ট্রোলে অবলোহিত রশ্মি ব্যবহৃত হয়। 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 ওকে, এবার আমরা আলোচনা করব দৃশ্যমান রশ্মি নিয়ে। আলোচ্য বিষয় হচ্ছে দৃশ্যমান রশ্মি। হেডিং করেন দৃশ্যমান রশ্মি। দৃশ্যমান রশ্মি সম্পর্কে আমরা তথ্য লিখব। তাহলে হেডিং হচ্ছে দৃশ্যমান রশ্মি। বেনি, আসহ, কলা, এগুলো হচ্ছে দৃশ্যমান রশ্মি। আহ এটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে যদি লিখি, আমরা তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে লিখলে এভাবে লিখতে হয়, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি দৃশ্যমান রশ্মিগুলোর মধ্যে, আর বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার বেগ তত বেশি, সমানুপাতিক। লিখেছেন? তো এই যে দৃশ্যমান রশ্মিগুলো আছে, এদের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা আমরা জানবো। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল।
380 থেকে 424 ন্যানোমিটার। 424 থেকে 450 ন্যানোমিটার। আসমানি হচ্ছে 450 থেকে 500 ন্যানোমিটার। 500 থেকে 575 ন্যানোমিটার। 575 থেকে 590 ন্যানোমিটার। 590 থেকে 647 ন্যানোমিটার। 647 থেকে 780 ন্যানোমিটার। হ্যাঁ, রংধনুতে এই 7 রঙের আলো বিদ্যমান। Same, same. তাহলে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? দ্যাটস হোয়াই দ্যাটস হোয়াই সে পথ অতিক্রম করে বেশি। কোন আলো পথ অতিক্রম করে বেশি? ওয়েট ওয়েট, এদিকে তাকাই আগে। কোন আলো পথ অতিক্রম করে বেশি? কেন? তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয়। বিপদ সংকেতে কোন আলো ব্যবহার করা হয়? কেন? এই তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকার কারণে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায়। তাহলে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশ কি দেখায়? কেন? দ্যাটস ওয়াই সালোক সংশ্লেষণ বেশি হয়। কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? কেন? কোন আলো সবচেয়ে বেশি পথ অতিক্রম করে? কেন? বিপদ সংকেতে কোন আলো ব্যবহার করা হয়? কেন? সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশ কি দেখায়? কেন? ওকে, লিখে নেন এবার। লেখা হয়েছে লিখবেন আলোর মিশ্রণ।
লাল এবং সবুজের মিশ্রণ, লাল আলো এবং সবুজ আলোর মিশ্রণে হলুদ হয়। সবুজ আর নীলের কারণে হয় সায়ান, বা যেটাকে নীলাভ সবুজ বলে। লাল এবং নীল আলোর মিশ্রণে হয় ম্যাজেন্টা। হুম। নীলাভ আলো মানে নীলাভ সবুজ মানে সায়ান। সায়ান মানে হচ্ছে নীলাভ সবুজ। লাল নীল সবুজ তিনটা আলো মিলে হয় সাদা আলো। হ্যাঁ, সেখানে সাত রঙের আলো আছে। সূর্যের আলো মানেই সাত রঙের আলো। হ্যাঁ, নীল এবং সবুজ মিলে সায়ান। যদি রঙের ক্ষেত্রে, এগুলো আলোর ক্ষেত্রে, এটা রঙের ক্ষেত্রে। লাল এবং সবুজ রং মিলে হয় বাদামি রং। আর লাল এবং নীলের হয় বেগুনি। আর নীল এবং সবুজ মিলে হয় সায়ান। আর লাল নীল সবুজ রং নিয়ে হয় কালো। একটা হচ্ছে আলোর মিশ্রণ, একটা হচ্ছে রঙের মিশ্রণ। অনলাইনে যারা আছি, যদি লেখা হয়ে থাকে ওকে লিখবো। গুড। মৌলিক বা প্রাথমিক আলো। তিনটি। আসমানি বা নীল, সবুজ, লাল। মনে রাখার টেকনিক হচ্ছে, এটা আসল। লতে লাল, শতে সবুজ, আতে আসমানি। আসমানি অথবা নীল লাগবে। সবুজ এবং লাল মিলে হয় মৌলিক বা প্রাথমিক আলো। মৌলিক বা প্রাথমিক আলো। মৌলিক বা প্রাথমিক রং, এটা হচ্ছে তিনটি।
সায়ান, ম্যাজেন্টা, হলুদ। সায়ান, ম্যাজেন্টা, হলুদ। মনে রাখবেন, এই তিনটা মিলে হবে সাদা আলো, আর এই তিনটা রং মিলে হয় কালো। সাদা আলো আর কালো রং। ওকে, লেখা হয়েছে। মধ্যম আলো বা রং। মধ্যম আলো বা রং সবুজ। তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে সবুজ। রং ধনুর ক্ষেত্রে তখনও হবে সবুজ। তাহলে অ্যান্সার সব সময়ের জন্য হচ্ছে সবুজ। তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রেও সবুজ, রংধনুর ক্ষেত্রেও সবুজ, মধ্যম আলো সবুজ, মধ্যম রং হলো সবুজ। সব সবুজ। সবুজ সবুজ। যদি অনলাইনে লেখা হয়ে থাকে আপনারা কষ্ট করে আরেকবার লিখবেন। ওকে। রোজিনা আক্তার, রাজনী আক্তার, আল হাসিবুল হক, শিফাত, সঞ্জীব, ফারিয়া, সোনিয়া, সিদ্ধার্থ, তমা। এবার হেডিং করব আলোক শোষণ। আলোক শোষণ। লিখব আলো নিজ বর্ণে প্রতিফলিত হয়। আলো নিজ বর্ণে প্রতিফলিত হয় এবং অন্য সকল বর্ণে শোষিত কালো হয়। আলো নিজ বর্ণে প্রতিফলিত হয় এবং অন্য সকল বর্ণে শোষিত হয়। শোষিত হওয়া মানে কালো দেখাবে। আলোক শোষণ সম্পর্কে এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য। আলো নিজ বর্ণে প্রতিফলিত হয় এবং অন্য সকল বর্ণে শোষিত হয়। শোষিত হওয়া মানে বস্তুটাকে কালো দেখাবে। শোষিত হওয়া মানে ওই বস্তুটাকে কি দেখাবে? কালো দেখাবে। তাহলে এই যে আমরা বাক্যটা লিখেছি, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল, যেটা সেটা আলোচনা করব। তার আগে দেখি বাক্যটার মূল বিষয়টা কি। এদিকে তাকাই।
এটি একটি সবুজ আলো, মনে করি এটি একটি সবুজ আলো, আর এটি একটি লাল রঙের পদার্থ। অর্থাৎ রুমের মধ্যে সবুজ আলো জ্বালাই দিয়ে, সবুজ আলোর একটি বাল্ব জ্বালাই দিয়ে লাল রঙের পদার্থকে যদি আমরা দেখতে চাই কেমন দেখাবে, প্রশ্ন হচ্ছে এরকম। তো আমরা জানি আলোর নিজ বর্ণে প্রতিফলিত হয় আর অন্য সকল বর্ণে শোষিত হয়। আলোর নিজ বর্ণ, এটা তো সবুজ আলো, এটা তো লাল রঙের পদার্থ, তাহলে এটা আলোর নিজ বর্ণ না। আলোর নিজ বর্ণে হলে প্রতিফলিত হইতো, তাছাড়া অন্য সকল বর্ণে শোষিত হয়। তো সবুজ আলো এটা যেহেতু তার নিজ বর্ণের না, তাই এখানে গিয়ে সবুজ আলোটি শোষিত হবে। আর শোষিত হওয়া মানে ওই বস্তুটাকে তখন কালো দেখাবে। কি দেখাবে? কালো দেখাবে। এরপরে যদি আমরা নীল আলোতে এটাকে দেখি, আমরা এটাও তো নীল আলোর নিজ বর্ণ না, তাই নীল আলোটাও এখানে গিয়ে কি হবে? শোষিত হবে। অর্থাৎ নীল আলোতে দেখলেও এটাকে কালো দেখবো। যদি হলুদ আলোতে দেখি তাও কালো দেখবো। কেন? শোষিত হবে। বাট যদি আমরা লাল আলোতে দেখি, লাল, এটা তো লাল আলোর নিজ বর্ণ কিনা? এখন আলো তার নিজ বর্ণ পেয়েছে, নিজ বর্ণ পাওয়ার কারণে সেখান থেকে প্রতিফলিত হবে। অর্থাৎ লাল আলোতে বস্তুটাকে কি দেখাবে? লাল দেখাবে। তাছাড়া বাকি সবগুলো রঙে কি দেখাবে? কালো দেখাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি সাদা আলো হয়, আমরা জানি সাদা আলো মানে 7 রঙের সমষ্টি। অর্থাৎ এখানে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল 7 রঙের আলো আছে কি নাই? সব রঙের আলোই আছে। তো এই সাদার মধ্যে 6টা আলোই শোষিত হবে। বাট এই সাদার মধ্যে থাকা যে লাল আলোটা আছে, বেগুনি, নীল, আসমানি, সবুজ সবাই শোষিত হবে, কিন্তু সাদার মধ্যে যে লাল আছে সেটা কিন্তু প্রতিফলিত হবে। সাদা আলোতে যে রঙের বস্তু সে রঙই দেখাবে। সাদা আলোতে যে রঙের বস্তু সে রঙই দেখাবে। ওকে। আচ্ছা, এই আলোচ্য বিষয় থেকে যদি এখন প্রশ্ন আসে পরীক্ষায় এরকম, যদি প্রশ্ন হয় এরকম পরীক্ষায়, গাছের একটা সবুজ পাতা আমরা লাল আলোতে দেখব, আমরা লাল আলোতে গাছের একটা সবুজ পাতা দেখব, তাহলে বলেন তো কি দেখাবে? তার শোষিত হবে, কারণ এটা লাল আলো, এটা সবুজ রঙের পদার্থ, তাই এখানে কি হবে? শোষিত হবে। তাই কি দেখাবে? যদি আমরা হলুদ আলোতে লাল রঙের একটা জামা দেখি, কি দেখাবে? কালো দেখাবে। বুঝতে পেরেছেন? সাদা আলোতে যদি আমরা লাল রঙের পদার্থ দেখি, সাদা আলোতে নীল রঙের পদার্থ দেখলে বেগুনি, সবুজ, সাদা আলোতে যে রঙের পদার্থ সে রঙই দেখাবে। বুঝতে পেরেছেন? পরীক্ষায় এসেছিল, বিসিএস এ আসা প্রশ্ন এটা, যে লাল আলোতে গাছের সবুজ পাতা কেমন দেখায়? আনসার কি? কালো দেখায়। ক্লিয়ার? তাহলে লাল আলোতে গাছের সবুজ পাতা কালো দেখায়। এবার হেডিং করেন আলোর প্রতিফলন। অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন সম্পর্কে প্রথমে বাক্য লিখে নেন, দেন হচ্ছে আমরা চিত্র সহ আলোচনা করব। আলোর প্রতিফলন সম্পর্কে লিখবেন আলো, লিখে নেন আলো স্বচ্ছ মাধ্যম দিয়ে, আলো স্বচ্ছ মাধ্যম দিয়ে কোন পৃষ্ঠে আপতিত হয়ে, আলো স্বচ্ছ মাধ্যম দিয়ে কোন পৃষ্ঠে আপতিত হয়ে পুনরায় স্বচ্ছ মাধ্যমে ফিরে আসার ঘটনাকে, আলো স্বচ্ছ মাধ্যম দিয়ে কোনো পৃষ্ঠে আপতিত হয়ে পুনরায় স্বচ্ছ মাধ্যমে ফিরে আসার ঘটনাকে আলোর প্রতিফলন বলে। লেখা হয়েছে আলো স্বচ্ছ মাধ্যম দিয়ে কোনো পৃষ্ঠে আপতিত হয়ে পুনরায় স্বচ্ছ মাধ্যমে ফিরে আসার ঘটনাকে কি বলে? আলোর। 2 নম্বর বাক্য লিখবেন আয়নায় আলোর প্রতিফলন ঘটে। আয়নায় আলোর প্রতিফলন ঘটে। আয়নায় আলোর প্রতিফলন ঘটে।
এবার বোর্ডে তাকাই। এটি একটি প্রতিফলক পৃষ্ঠ, অর্থাৎ এটি একটি পৃষ্ঠ। এই পৃষ্ঠে একটা আলোক রশ্মি এসে পতিত হয়েছে। এই পৃষ্ঠে আলোক রশ্মি এসে পতিত হয়েছে। ফরিদ ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম। কেমনে? ফোন তো খোলা আমার। আমি ফাঁকা, গ্যাপ আছে। আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। ওয়েলকাম। ঠিক আছে। হ্যাঁ, আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। আমি ক্লাসে তো, আর এই যে ফরিদ ভাই বললো বিষয়টা। জি জি আছি, তাহলে আপনি পাঠাই দেন, ক্লাস শিডিউলটা পাঠাই দেন। হ্যাঁ হ্যাঁ, ক্লাস শিডিউলটা পাঠাই দেন। ওকে। আচ্ছা, তাহলে আমাদের যে বিষয়ে আলোচনা হচ্ছিল, একটা প্রতিফলক পৃষ্ঠ, এখানে একটা আলোক রশ্মি এসে পতিত হলো। তো মনে করি প্রতিফলক পৃষ্ঠটির নাম হচ্ছে এক্স ওয়াই। আর যে রশ্মিটা এসে এখানে পতিত হলো সেটা হচ্ছে আপতিত রশ্মি, আর আপতিত রশ্মিটার নাম দিচ্ছি আমরা এবি। তাহলে এটা একটা প্রতিফলক পৃষ্ঠ, এখানে একটা রশ্মি এসে পতিত হয়েছে। তো এই পতিত রশ্মিটার নাম আপতিত রশ্মি। আপতিত রশ্মি যে জায়গায় পতিত হয়েছে তার নাম আপতন বিন্দু। তাহলে শুধু বি কি? আপতন বিন্দু। আর এ বি এটা কি? আপতিত রশ্মি। আর এক্স ওয়াই হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। তো আপতন বিন্দুতে একটি রেখা কল্পনা করা হয় যার নাম অভিলম্ব। মনে করি এখানে একটা রেখা আছে যার নাম অভিলম্ব, কল্পিত রেখা। তার নাম কি? পরে লিখবো, এদিকে তাকান। অভিলম্ব। ওকে। তাহলে প্রতিফলক পৃষ্ঠে স্বচ্ছ মাধ্যম দিয়ে, পরিষ্কার মাধ্যম দিয়ে বাধাহীন ভাবে একটা রশ্মি এসে পতিত হওয়ার পর এখানে বাধা পেয়ে যদি রশ্মিটা পুনরায় ফিরে আসে, তখন পুনরায় স্বচ্ছ মাধ্যমে ফিরে যায় বা আসে, সেটাকেই বলা হয় আলোর প্রতিফলন। টর্চ লাইট জ্বালানোর পর এখানে বাধা পেয়ে যদি ফিরে আসে, এটাই আলোর প্রতিফলন। আয়না, সূর্যের আলো, ছোটবেলায় খেলাধুলা হয় নাই, ওটাই আলোর প্রতিফলন। আলো এসে বাধা পেয়ে আবার ব্যাক করেছে। আলো বাধা পেয়ে যদি আবার পুনরায় ব্যাক করে, তাহলে এটাই হচ্ছে আলোর প্রতিফলন। তাহলে এই বিসি এটা হচ্ছে অবিলম্ব, আর যে রশ্মিটা ব্যাক করে ফিরে আসে সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। সেটার নাম হচ্ছে প্রতিফলিত রশ্মি। সেটার নাম হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে এক্স ওয়াই হচ্ছে এটা প্রতিফলক পৃষ্ঠ, আর এবি হচ্ছে আপতিত রশ্মি, আর বিসি হচ্ছে অভিলম্ব, আর বিডি হচ্ছে প্রতিফলিত রশ্মি। এই আপতিত রশ্মি অবিলম্বের সাথে একটি কোণ উৎপন্ন করেছে যাকে বলে আপতন কোণ। আপতন। প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে একটি কোণ উৎপন্ন করেছে, এটাকে বলে প্রতিফলন কোণ। তাহলে কি কি আছে চিত্রে? এক্স ওয়াই বলেন তো কি? প্রতিফলক, প্রতিফলক পৃষ্ঠ। এক্স ওয়াই হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। এবি আপতিত রশ্মি। তারপর হচ্ছে বি আপতন কোণ। বিসি অভিলম্ব। বিডি প্রতিফলিত রশ্মি।
কোণ এ বি সি আপতন কোণ। কোণ সিবিডি প্রতিফলন কোণ। ওকে, লিখে নেন তাড়াতাড়ি। সিওবি, সিওবি তো কিছুই নাই এখানে। সিওবি কোনটা? ও বলতে তো এখানে কিছু লিখি নাই। সিবিডিটা, সিবিডি হচ্ছে প্রতিফলন কোণ, সিবিডি। এ বি সি ডি এক্স ওয়াই। ও আচ্ছা আচ্ছা, তো অন্য বিষয়। ওকে, তাহলে আমরা এই চিত্রের আগে আলোর প্রতিফলন সম্পর্কে দুটি বাক্য লিখেছি। এখন আমরা এই আলোর প্রতিফলন সম্পর্কে আরেকটি বাক্য লিখবো। 3 নাম্বার দিয়ে লিখবেন চিত্রের নিচে। 3 নাম্বার দিয়ে লিখবেন দুটি নিয়ম মেনে চলে। আলোর প্রতিফলন সম্পর্কে 3 নাম্বার বাক্য হচ্ছে দুটি নিয়ম মেনে চলে। অর্থাৎ আলোর প্রতিফলন বিষয়টি দুটি নিয়ম মেনে চলে। কয়টি নিয়ম? দুটি নিয়ম মেনে চলে। তাকাই। নিয়ম নাম্বার 1 হচ্ছে, তাকাই, আপতিত রশ্মি, অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই তলে অবস্থান করবে। একই তলে, আলাদা আলাদা তলে না, একই তলে। প্রথম নিয়ম এটাই। নিয়মটা কি? আপতিত রশ্মি, অভিলম্ব আর প্রতিফলিত রশ্মি একই তলে, লিখে নেন, আপতিত রশ্মি, অভিলম্ব ও প্রতিফলিত রশ্মি একই তলে অবস্থান করবে। আপতিত রশ্মি, অভিলম্ব ও প্রতিফলিত রশ্মি একই তলে অবস্থান করবে। ওকে, নিয়ম নাম্বার 2, 2 নাম্বার নিয়ম যেটা, সেটা হচ্ছে তাকাই। এই যে আপতন কোণ অর্থাৎ এবিসি কোণ এবং এই প্রতিফলন কোণ অর্থাৎ সিবিডি কোণ, এই দুইটা কোণ সমান হবে। আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। লিখেন, আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হবে। 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 তাহলে আমরা আলোর প্রতিফলন সম্পর্কে 3টা বাক্য লিখছি। এখন আমি এই 3টা বাক্যকে ছোট করে দিব। আপনারা শুনবেন, তারপরে কিন্তু বলা লাগবে, বলতে হবে। রেডি? প্রথম বাক্য, আলোর প্রতিফলনের সংজ্ঞা। আমি সংজ্ঞাটাকে ছোট করে দিচ্ছি। সহজ কথা, আলো চলার পথে বাধা পেয়ে ফিরে আসাকে আলোর প্রতিফলন বলে। আলো চলার পথে বাধা পেয়ে ফিরে আসাকে আলোর প্রতিফলন বলে। দ্বিতীয় কথা, আয়নাতে আলোর প্রতিফলন ঘটে। আর তৃতীয় কথা, দুটো নিয়ম মেনে চলে। নাম্বার 1, এটা ওটা সেটা,
একই তলে থাকবে। নাম্বার 2, এই কোণ আর সেই কোণ সমান হবে। বলেন আলোর প্রতিফলন সম্পর্কে 3টি বাক্য। এত এত বড় তো না, আমি তো আমার আমার ছোট করে যে বললাম, এখানে তো স্বচ্ছ মাধ্যমে জায়গাই পাই। বলেন। আয়নাতে আলোর প্রতিফলন ঘটে। দুটো নিয়ম মেনে চলে। প্রথম নিয়ম, আপতিত রশ্মি অভিলম্ব আর প্রতিফলিত রশ্মি একই তলে থাকবে। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে। বলেন। প্রতিফলিত রশ্মি। প্রতিসরণ কেন? প্রতিফলন। আপতন কোণ একটু পরেই তো, এই যে আরে এখনই তো লিখবেন, হেডিং করেন আলোর প্রতিসরণ। না, এখন আমরা আলোচনা করব প্রতিসরণ। এতক্ষণ আলোচনা ছিল আলোর প্রতিফলন, এবার আলোচনা হবে আলোর প্রতিসরণ। দুটো আলাদা বিষয়, একটা আলোর প্রতিফলন আর একটা হচ্ছে আলোর প্রতিসরণ। এখানেও নাম্বার 1, প্রথম বাক্য লিখবো, আলোক রশ্মি, আলোক রশ্মি হালকা বা ঘন মাধ্যম দিয়ে, হালকা বা ঘন মাধ্যম দিয়ে, আলোক রশ্মি হালকা বা ঘন মাধ্যম দিয়ে বিভেদ তলে আপতিত হয়ে, বিভেদ তলে আপতিত হয়ে, আলোক রশ্মি হালকা বা ঘন মাধ্যম দিয়ে বিভেদ তলে আপতিত হয়ে দিক পরিবর্তনের ঘটনাকে, দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। লেখা হয়েছে। নাম্বার 2, পানিতে রাখা নৌকার বৈঠা বাঁকা দেখা যায়। 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 তাকাই, এখানে একটি বিভেদ তল আছে, একটা হালকা মাধ্যম থাকবে আর একটা ঘন মাধ্যম থাকবে। মাধ্যম দুইটা, একটা হালকা আর একটা হচ্ছে ঘন। মনে করি হালকা মাধ্যম বলতে বায়ুকে বোঝানো হচ্ছে আর ঘন মাধ্যম বলতে পানিকে বোঝানো হচ্ছে। এখানে আলোক রশ্মি হালকা মাধ্যম দিয়েও আসতে পারে, আবার ঘন মাধ্যম দিয়েও আসতে পারে। তাহলে আলোক রশ্মি হালকা দিয়েও আসতে পারে, ঘন মাধ্যম দিয়েও আসতে পারে। এসে বিভেদ তলে পতিত হলো। তো আলোক রশ্মি যে জায়গায় গিয়ে পতিত হয়, ওখানে একটি রেখা কল্পনা করা হয়, যার নাম কি? অভিলম্ব। হালকা মাধ্যম দিয়েও আসতে পারে আলোক রশ্মি, ঘন মাধ্যম দিয়েও আসতে পারে। তো আগেরটা যেমন ছিল প্রতিফলক পৃষ্ঠ বাধা পেয়ে আসে, এখানে বাধা পাবে না, ভেদ করে চলে যাবে। বাধা পাওয়ার মতো কোনো বিষয় এখানে নেই, ভেদ করে চলে যাবে। তো এই যে রশ্মিটা ভেদ করে সোজা এদিকে যাওয়ার কথা, না গিয়ে সে বেঁকে যায়। এই যে রশ্মিটা সোজা এদিকে যাওয়ার কথা, না গিয়ে সেও বেঁকে যায়। এই যে আলোক রশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলেই বেঁকে যাচ্ছে, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলেই বেঁকে যাচ্ছে, এটার নামই হচ্ছে আলোর
প্রতিসরণ। সহজ কথা। আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলেই দিক পরিবর্তন করে, এটাকেই আলোর প্রতিসরণ বলে। নৌকার বইটা সোজা, পানিতে ডুবাইলে দেখি পানির নিচের অংশটা কি বাঁকা। নৌকার বইটা কিন্তু সোজাই আছে, আলো বেঁকে গিয়েছে, এই জন্যই তাকে বাঁকা দেখা যায়। বুঝতে পেরেছেন? তাহলে লিখে নেন তাড়াতাড়ি। আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলেই দিক পরিবর্তন হয়, এটাই হচ্ছে মূলত আলোর প্রতিসরণের মূল কথা। লিখে নেন তাড়াতাড়ি। না, এটাই পরবর্তী 3 নম্বর বাক্যে সেটা বলা হবে। লিখেছেন? এখন দেখেন আমরা 3 নম্বর যে বাক্যটি লিখবো, একটু তাকাই। 3 নম্বর বাক্যটি কি লিখবো দেখেন। হালকা মাধ্যম থেকে যখন এসেছে, হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যায়, তখন তখন অবিলম্বের কাজ ঘেঁষে চলে যায়। আর ঘন থেকে যখন আলো ঘষে হালকাতে যায়, তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়। হালকা থেকে ঘনতে গেলে অবিলম্বের কাজ ঘেঁষে যায়, আবার ঘন থেকে হালকাতে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে 3 নম্বর বাক্য লিখবো, হালকা থেকে ঘন ইকুয়াল অবিলম্বের কাজ ঘেঁষে। হালকা থেকে ঘন ইকুয়াল অবিলম্বের কাজ ঘেঁষে। হালকা থেকে ঘন ইকুয়াল অবিলম্বের কাজ ঘেঁষে। হালকা থেকে ঘন ইকুয়াল অভিলম্বের কাজ ঘেঁষে। অভিলম্বের কাজ ঘেঁষে। লিখেছেন? এরপরে লিখবেন ঘন থেকে হালকা। এই যে ঘন থেকে হালকা অবিলম্ব থেকে দূরে প্রতিসরিত হয়। অবিলম্ব থেকে দূরে প্রতিসরিত হয়। ওকে। তাহলে আলোর প্রতিসরণ সম্পর্কেও আমরা 3টা বাক্য লিখেছি। এই 3টা বাক্যকে আমি সহজ করে বলছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, এরপর বলতে হবে কিন্তু। রেডি? তাকাই। সহজ কথা। আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলেই, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলেই, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলেই দিক পরিবর্তন করে, এটাই আলোর প্রতিসরণ। ওকে। আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলেই দিক পরিবর্তন করে, ইহাকেই আলোর প্রতিসরণ বলে। নাম্বার 2, পানিতে রাখা নৌকার বইটা বাঁকা দেখা যায়। নাম্বার 3, হালকা থেকে ঘনতে আসলে অবিলম্বের কাজ দিয়ে, ঘন থেকে হালকাতে গেলে অবিলম্ব থেকে দূরে প্রতিসরিত হয়। ওকে। প্রবেশের সময় নয়, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে। প্রবেশের সময় তো ঝামেলা হয়নি। প্রবেশের সময় ঝামেলা হয়নি, আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে, এই যে যাওয়ার সময় ঝামেলা হয়েছে। তখন বড়, এটা তো শুরু থেকেই, এটা তো আলোর প্রতিফলনেও বলা যায়। এই কথাটা প্রতিফলন অনেকগুলো হচ্ছে, ওটাও তির্যক ভাবে হতে হবে। এগুলো তির্যক ভাবেই হবে, বাড়াইলে অনেক বাড়ানো যায়, সংক্ষেপে ছোট করতে বললাম আরো বড় করতেছি। আলো এক মাধ্যম থেকে আরেক আলোর পূর্ণ, আলোর প্রতিসরণের যদি সংজ্ঞাটা বইয়ে খুঁজতে চান, তাহলে যা দেয়া আছে, আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় অবিলম্বের কাজ ঘেঁষে, এবং আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় অবিলম্ব থেকে দূরে প্রতিসরিত হয়। আলোর এ ধরনের দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। বিশাল সংখ্যা, এটাকে ভেঙে ভেঙে আমরা আলোচনা করলাম। বলেন কি বলছি আমি? বেঁকে যায়, পানিতে নৌকার বইটা বেঁকে যায় না, বাঁকা দেখা যায়? নৌকার বইটা তো সোজাই থাকে, বাঁকা দেখা যায়। আবার প্রবেশের সময়, হোয়াট ইজ প্রবেশের সময়? আলো হালকা থেকে ঘন মাধ্যমে গেলে,
এটাই। এবার লিখবেন আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। নাম্বার ওয়ান, আলোক রশ্মি। আলোক রশ্মি লিখেন ঘনমাধ্যম দিয়ে, আলোক রশ্মি ঘনমাধ্যম দিয়ে সংকট কোণের চেয়ে বড় কোণে, সংকট, সংকট, আলোক রশ্মি ঘনমাধ্যম দিয়ে সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হয়ে, আপতিত হয়ে, আলোক রশ্মি ঘনমাধ্যম দিয়ে সংকট কোণের চেয়ে বড় কোণে পুনরায় ঘনমাধ্যমে ফিরে আসার ঘটনাকে, পুনরায় ঘনমাধ্যমে ফিরে আসার ঘটনাকে, পুনরায় ঘনমাধ্যমে ফিরে আসার ঘটনাকে, পুনরায় ঘনমাধ্যমে ফিরে আসার ঘটনাকে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। পুনরায় ঘনমাধ্যমে ফিরে আসার ঘটনাকে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। লিখেছেন নাম্বার টু, হীরক উজ্জ্বল দেখায়, হীরক মানে হীরা, হীরক উজ্জ্বল দেখায়, হীরক উজ্জ্বল দেখায়, কমা, পিচ ঢালা রাজপথ ভেজা মনে হয়, পিচ ঢালা রাজপথ ভেজা মনে হয়, হীরক উজ্জ্বল দেখায়, পিচ ঢালা রাজপথ ভেজা মনে হয়, কমা, মরুভূমিতে মরীচিকার সৃষ্টি হয়, মরুভূমিতে মরীচিকার সৃষ্টি হয়, কমা, দৃষ্টি ভ্রম হয়, দৃষ্টি ভ্রম হয়, দৃষ্টি ভ্রম হয়। ওকে, এগুলো মূলত আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্যই হয়। তাহলে আমরা এখন বিষয়টা একটু ব্যাখ্যা করি, তাকাই এদিকে। তাহলে এখানে মাধ্যম হচ্ছে দুইটি, একটি হালকা মাধ্যম আর একটি হচ্ছে ঘন মাধ্যম। মূল কথা, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মূল কথা, এদিকে তাকান। মূল কথা হচ্ছে ঘন মাধ্যম দিয়ে যাবে, আবার যদি ঘন মাধ্যমেই ফিরে আসে, এটাই আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সহজ কথা, মূল কথা। আলো ঘন মাধ্যম দিয়ে গিয়ে ঘন মাধ্যমে ফিরে আসার ঘটনাকে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। এটাই কিন্তু মূল কথা। কিন্তু কিন্তু একটু আগের যে আলোচনা আমরা করলাম সেটা তো এই কথা বলে না। একটু আগের আলোচনায় কি ছিল? এখানেও ছিল দুটি মাধ্যম, একটি হালকা আর একটি ছিল ঘন। সেখানে আমরা দেখলাম হালকা দিয়ে যিনি যায় অবিলম্ব থেকে বেঁকে যায়, ছিল না? আর এবার বলছি ঘন দিয়ে গিয়ে ঘনতে ফিরে আসবে। তাহলে এটা কখন হবে? তাহলে এখানে দেখি কখন হয়। তাহলে আমরা এখানে যে বিষয়টা লক্ষ্য করছি সেটা দেখেন, এই কোণের কারণে এই কোণ তৈরি হয়েছে। আপতন কোণ প্রথমে জন্ম হয়েছে জন্যই তো প্রতিসরণ কোণের জন্ম হয়েছে। অর্থাৎ এই আপতিত রশ্মিটার জন্যই তো প্রতিসরিত রশ্মির জন্ম হয়েছে, তাই না? তাহলে এই কোণের কারণেই এই কোণটা হয়েছে, এই 1 নাম্বার কোণের কারণে এই 1 নাম্বার কোণটা হয়েছে, তাই তো? আচ্ছা, আমরা একটু দূর থেকে আলোক রশ্মি পতিত করাই।
তাহলে 2 নাম্বার কোণটার জন্য দেখেন আরেকটা কোণ হয়ে গেল, 2 নাম্বার কোণ হয়ে গেল, হয়েছে। আরো দূর থেকে আমরা একটা রশ্মি আপতিত করাই, 3 নাম্বার কোণ এখানে অঙ্কন করার পর এবার দেখি এই 3 নাম্বার কোণটার কারণে রশ্মিটা একদম বিভেদ তল ঘেঁষে চলে গেল, নিচ না উপর না, বিভেদ তল ঘেঁষে চলে গেল। এই 3 নাম্বার যে কোণটা হয়েছে, যার কারণে বিভেদ তল ঘেঁষে চলে গেল, এবং এখানে একটা 90 ডিগ্রি কোণও আমরা পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, এটা কি 90 ডিগ্রি? এটা 90 ডিগ্রি। এইটা কার কারণে? এই 3 নাম্বার কোণের কারণে এইদিকে যে 3 নাম্বার কোণটা হলো সেটা 90 ডিগ্রি হয়েছে। তো এই 3 নাম্বার কোণটাকেই বলা হয় সংকট কোণ। কি বলে? সংকট কোণ। তাহলে যে কোণটার কারণে প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয় সেই কোণটাকেই বলা হয়। 1 নাম্বারটাকে কি সংকট কোণ বলা যায়? 2 নাম্বারটাকে কি সংকট কোণ বলা যায়? তাই না, 90 ডিগ্রি হয়নি। 3 নাম্বারটাকে কি সংকট কোণ বলা যায়? কারণ এই কোণের কারণে কি হয়েছে? প্রতিসরণ কোণ কত হয়েছে? 90 ডিগ্রি হয়েছে। তাহলে সংকট কোণ কি মোটামুটি আমরা ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংজ্ঞায় কিন্তু আমরা খাতায় লিখছি আলোক রশ্মি ঘন মাধ্যম দিয়ে সংকট কোণের চেয়ে বড় কোণে, সংকট কোণের চেয়ে বড় কোণে। মনে করি একটা আলোক রশ্মি এখানে আসলো, যাওয়ার কথা সোজা এদিক দিয়ে, না গিয়ে রশ্মিটা চলে গেল এদিক দিয়ে, তাহলে এই কোণটা এখানে, এই কোণটার কারণে এখানে এই কোণ হয়ে গেল। তাহলে এই কোণটাকেই বলা হয় সংকট কোণ, যেটাকে থিটা সি দ্বারা প্রকাশ করা হয়। দিস ইজ সংকট কোণ। ওয়াই? এই কোণের কারণে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি, সংকট কোণ। আর আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে আবার বলেছে আলোক রশ্মি ঘন মাধ্যম দিয়ে সংকট কোণের চেয়ে বড় কোণে যদি আপতিত হয়, এখন সংকট কোণের থেকে বড় কোণে আপতিত হয়ে দেখি রশ্মিটা কোন দিকে যাবে? আবার ঘন মাধ্যমে ফিরে আসবে, কারণ সংকট কোণ সীমানা দিয়ে গেছে, সংকট কোণের কারণে সীমানা দিয়ে গেছে। আর সংকট থেকে যারা ছোট তারা উপর দিয়ে যায়, এই যে সংকট থেকে ছোট যেগুলো এগুলো উপর দিয়ে গেছে, সংকট সীমানা দিয়ে গেছে। আর সংকটের থেকে যদি বড় হয়, সংকটের থেকে যদি বড় হয় তখন তো নিচেই ফিরে আসবে। তাহলে আলো ঘন মাধ্যম দিয়ে গিয়ে ঘন মাধ্যমে ফিরে আসবে কখন? যখন সংকট কোণের থেকে বড় কোণে আপতিত হবে, আর তখন সেই ঘটনাকে বলা হয়। তাহলে মূল কথা কি? মূল কথা গণমাধ্যম দিয়ে গিয়ে কখন? যখন সংকট কোণের থেকে বড় কোণে আপতিত হবে তখন। মূল কথা কি? মূল কথা হচ্ছে গণমাধ্যম দিয়ে গিয়ে গণমাধ্যম দিয়ে গিয়ে গণমাধ্যম দিয়ে গিয়ে এটাই মূল কথা। কিন্তু এটা হয় কখন? যখন সংকট কোণের থেকে বড় কোণে আপতিত হবে তখন। আর এই ঘটনাকেই বলা হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতি। ওকে, চিত্র অঙ্কন করেন তাড়াতাড়ি। লেখা হয়েছে 3 নাম্বার দিয়ে লিখবেন যে কোণের কারণে
যে কোণের কারণে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকে সংকট কোণ বলে। যে কোণের কারণে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকে সংকট কোণ বলে। যে কোণের কারণে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকে সংকট কোণ বলে। যে কোণের কারণে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকে সংকট কোণ বলে। যে কোণের কারণে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকে সংকট কোণ বলে। ওকে, তাহলে যে কোণের কারণে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকে কি বলে? সংকট কোণ বলে। এবার হেডিং করেন আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণ কথাটি হেডিং করেন। আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণ সম্পর্কে প্রথম বাক্য লিখবেন, আলোক রশ্মি, আলোক রশ্মি সরু ছিদ্র পথে, আলোক রশ্মি সরু ছিদ্র পথে বা কোনো মাধ্যমে আপতিত হয়ে, আলোক রশ্মি সরু ছিদ্র পথে বা কোনো মাধ্যমে আপতিত হয়ে ছড়িয়ে পড়ার ঘটনাকে, ছড়িয়ে পড়ার ঘটনাকে আলোর বিক্ষেপণ বলে। ছড়িয়ে পড়ার ঘটনাকে আলোর বিক্ষেপণ বলে। লেখা হয়েছে। নাম্বার 2, বেনি আসহ কলা। ওয়েট 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 না, এটা লিখবেন না। নাম্বার 2 দিয়ে উদাহরণটা আগে লিখি। লিখবেন আকাশ নীল দেখায়, কমা সমুদ্রের পানি নীল দেখায়। 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 লিখেছেন। নাম্বার 3, বেনি আসহ কলা। স্পেস দিয়ে লিখবেন বেনি আসহ কলা। বে নি আস হ কলা। এবার লিখবেন এভাবে, উল্টোটা। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিক্ষেপণ কম। এই যে সবচেয়ে কম, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি ছিল তাই বিক্ষেপণ কম। যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার বিক্ষেপণ বেশি। ওকে, তাহলে আলোর বিক্ষেপণ বিষয়টা কেমন একটু তাকাই এদিকে। আলোক রশ্মি, তাকাই, আলোক রশ্মি চলার পথে বা কোনো মাধ্যম দিয়ে এসে যদি কোনো একটা পদার্থ এভাবে আপতিত হয়ে ছড়িয়ে পড়ে, ব্যাক না করে ছড়িয়ে পড়ে, এটাই আলোর বিক্ষেপণ। এদিক দিয়ে তাকাই, টর্চ লাইট এখানেই ছড়িয়ে পড়েছে, ফিরে আসেনি, ছড়িয়ে পড়ছে। এই আলোর রশ্মি ছড়িয়ে পড়াটাকেই বলা হয় আলোর বিক্ষেপণ। ছড়িয়ে পড়েছে, এটাই আলোর সরু ছিদ্র পথ, টিনের চাল, ফুটো, সকালবেলা, মিষ্টি রোদ, আলো আসতে আসে না, না আসে। ছোট ফুটো দিয়ে আলো আসে, মেঝেতে দেখি অনেক বড় জায়গা দখল হয়ে গেছে, কিন্তু আসছে ছোট রাস্তা দিয়ে। তুমি ছোট রাস্তা দিয়ে আসছো, ছোট জায়গায় থাকো, না থেকে কি করেছে সে? জায়গা দখল করেছে, মানে ছড়িয়ে পড়েছে। সরু ছিদ্র পথ দিয়ে এসে ছড়িয়ে পড়ার ঘটনার নামই হচ্ছে আলোর বিক্ষেপণ। ওকে, হ্যাঁ, কারণ আছে, এটাও বলছি। দেখেন তাকাই, সব আলো ধরলাম এভাবে,
এদিকে তাকায়। এখানে লাল আলো ধরলে একটু হবে, বাট বেগুনি হলে এত বড় হবে। লাল বেগুনি দুইটাই ধরলা হলো, তাহলে কোনটা বেশি ছড়িয়ে পড়ে? এই যে ছড়িয়ে পড়ে। আর কোনটা কম ছড়িয়ে পড়ে? কোন হলো যায় বেশি? যায় বেশি। আর কোন হলো ছড়িয়ে পড়ে বেশি? সহজ কথা, যে যায় বেশি সে ছড়িয়ে পড়ে কম, যে যায় কম। সহজ কথা, উল্টোটা। ওকে, তাহলে আকাশ নীল দেখায়, সমুদ্রের পানি নীল দেখায় কেন? কিন্তু বিক্ষেপণ তো বেগুনি আলোর বেশি, তাহলে আকাশ কি বেগুনি দেখার কথা না? প্রশ্ন কি জাগে না? প্রশ্ন কি জাগে? জাগে নাই। কি প্রশ্ন জাগছে? প্রশ্নই জাগে নাই এখন। প্রশ্নটা জাগাই আর একটু। হ্যাঁ, আকাশ নীল দেখায় কেন? উত্তর দেন। আকাশ নীল দেখায় কেন? আলোর বিক্ষেপণের জন্য। কিন্তু বিক্ষেপণ বেশি কোন আলোর? তাহলে আকাশ কি দেখার কথা, কিন্তু দেখায় কি কেন? প্রশ্ন কি জেগেছে? শিওর? এবার জেগেছে। তাহলে প্রশ্নটা দেখি কিভাবে জাগলো, তাহলে আবার বলি। আকাশ নীল দেখায় কেন? বিক্ষেপণের কারণে, তাই না? কিন্তু বিক্ষেপণ বেশি কোন আলো? তাহলে আকাশ কি দেখার কথা, কিন্তু দেখায় কি কেন? তাই না? ওকে, তাহলে বহুত কষ্টে প্রশ্নটা জাগাইলাম, নিজের থেকে তো প্রশ্ন আসে নাই। আচ্ছা, সূর্য থেকে 7 রঙের আলোই আসে। 7 রঙের আলোর মধ্যে বেগুনি আলোর সংখ্যা কম থাকে। নাম্বার ওয়ান কারণ, ছড়িয়ে পড়ে যদিও বেশি কিন্তু সংখ্যায় কম। সূর্য থেকে যে আলোগুলো আসে তার মধ্যে 7 রঙের আলোর মধ্যে বেগুনি আলোর সংখ্যায় নাম্বার ওয়ান কারণ। নাম্বার টু কারণ, এই একটা, এই যে আমাদের দুটো চোখ, এগুলো নীল আলোর প্রতি দুর্বল, সংবেদনশীল, নীল আলোকে দেখতে ভালোবাসে, নীল আলোর প্রতি দুর্বল। নীল সবার চোখ। এই যে, এরপর হচ্ছে আর একটা কারণ, সেটা হচ্ছে বায়ুমণ্ডলে ওজোন স্তর নামক একটা স্তর আছে। সূর্য থেকে আসা আলোক রশ্মির মধ্যে বেগুনি আলোকে সে শুষে নেয়। তাহলে এই হচ্ছে কপাল পোড়া বেগুনি। যদিও বা তার পাওয়ার অনেক, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সে পদে পদে ধাক্কা খেয়ে নীলের কাছে ধরা খেয়ে গেছে। নীল তার থেকে কম যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও মার্কেট দখল করে ফেলেছে। ওই তো, তুলনামূলক কোন আলো বেশি আসে? হ্যাঁ, বুঝি নাই। কোন আলো বেশি আসতেছে এখন? পানিতে পরে ছড়িয়ে পড়ছে। বেগুনি যেহেতু দুর্বল, শোষিত, চোখও কম দেখে, তাই নীল আলো পানিতে পরে ছড়িয়ে পড়ছে। এই জন্য কার? হ্যাঁ, তারপরেই তো ছড়াবে সে। যে মাঠে বেগুনি নেই সে মাঠে গোল দিবে কে? নীল। যদি দুইটাই থাকতো তাহলে কে গোল দিত? নাই, সে দুর্বল, শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, নিরীহ। হ্যাঁ, এজন্য সে, তার তার পাওয়ার থাকা সত্ত্বেও, তার হচ্ছে খাতা কলমে পাওয়ার আছে, বাস্তবে তার পাওয়ার নাই। এখন যদি অন্য কোনো আলোক উৎস নেন আপনি, সূর্যের আলো ছাড়া অন্য কোনো আলোক উৎস নিয়ে নীল আর বেগুনিকে ছড়াবেন, দেখবেন বেগুনি বেশি ছড়িয়ে পড়ছে। কেন? হ্যাঁ, অবশ্যই, যে জায়গায় দিবেন বেগুনি বেশি ছড়াবে। সমুদ্র লাগবে না, রুমের ভিতরেই বেগুনি আলো আর নীল আলো দুটোই সম দূরত্ব থেকে ছড়াবেন, দেখবেন বেগুনিটা তুলনামূলক বেশি ছড়িয়ে পড়েছে। না না, আপনি হ্যাঁ, আপনি আপনি কোন আলো দিবেন? বেগুনি আলো দিবেন, তো বেগুনি হবে এই জায়গাটা। হ্যাঁ, লাল আলো তো লাল রং হয়ে যাবে।
হ্যাঁ, ঠিক আছে, তখন বেগুনিটাই ছড়িয়ে পড়বে বেশি, কারণ বেগুনি আলোর ছড়িয়ে পড়ার প্রবণতা সবচেয়ে বেশি। এবার লিখবেন আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ, হ্যাঁ, গ্রিন নীল এগুলোর প্রতি সংবেদনশীল, নট অনলি গ্রিন, নীলের প্রতিও সংবেদনশীল। আলোর কি লিখবো? বিচ্ছুরণ। লিখবেন যৌগিক আলোক রশ্মি। যৌগিক আলোক রশ্মি, যৌগিক আলোক রশ্মি কোন মাধ্যমে প্রতিসরিত হয়ে, যৌগিক আলোক রশ্মি কোন মাধ্যমে প্রতিসরিত হয়ে, যৌগিক আলোক রশ্মি কোন মাধ্যমে প্রতিসরিত হয়ে মূল বর্ণে, মূল বর্ণে বিশ্লেষণ হওয়ার ঘটনাকে, মূল বর্ণে বিশ্লেষণ হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। মূল বর্ণে বিশ্লেষণ হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। নাম্বার 2, রংধনুর সৃষ্টি হয়, রংধনুর সৃষ্টি হয়, রংধনুর সৃষ্টি হয়। ওকে, তাকাই, তাহলে শুরুতেই লিখছি আলোটা মৌলিক না যৌগিক? অনেকগুলো আলোর সমষ্টি মিলে একটা আলো, সেটা হচ্ছে যৌগিক আলো। মনে করি সূর্যের আলো, সূর্যের আলো একটা যৌগিক আলো না? এই সূর্যের আলোটাই মনে করি, তাহলে দেখেন এটা যখন কোনো একটা আলোক রশ্মি যখন কোনো একটা মাধ্যমের ভিতর দিয়ে এসে মূল বর্ণে বিশ্লেষণ হবে, মূল বর্ণ যা যা এখানে আছে, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, মূল বর্ণে এইভাবে বিশ্লেষণ হয়ে গেলে সেটাকে বলা হয় আলোর বিশ্লেষণ। এটাকে বলে আলো। তাহলে এটা যৌগিক আলো যদি কোনো একটা মাধ্যমের ভিতর দিয়ে এসে প্রতিসরিত হয়ে ভেদ করে, প্রতিসরণ মানে ভেদ করে বেঁকে যাওয়া, এই যে ভেদ করে বেঁকে যাচ্ছে, আলাদা আলাদা মূল বর্ণে আলাদা আলাদা হয়ে যাবে প্রতিসরিত হয়ে, তখন সেই ঘটনাকেই বলে আলোর বিচ্ছুরণ। এই কোনো একটা কিছুই হচ্ছে জলীয় বাষ্প, বায়ুতে থাকা পরিষ্কার জলীয় বাষ্পের ভিতর দিয়ে আলো প্রতিসরিত হয়ে এই রংধনু সৃষ্টি হয়। দ্যাটস ওয়াই বৃষ্টির পরে পরে এই রংধনু আসে, কারণ রংধনু সৃষ্টি হয় তখন জলীয় বাষ্পটা স্বচ্ছ থাকে। নরমালি আমরা রংধনু দেখি না, কারণ জলীয় বাষ্প স্বচ্ছ থাকে না, তখন জলীয় বাষ্প হয়ে যায় ধুলাবালি যুক্ত, তখন এখানে ভরে আলোর বিক্ষেপণ, তখন আলো ছড়িয়ে পড়ে। আর বৃষ্টির পরে পরে পরিষ্কার থাকে, এই জন্য ভেতরে ভেতরে ভেঙে। ওকে, কি সে দেখে যায় বিক্ষেপণ। এর আগে আগেরটা ছিল বিক্ষেপণ, ছড়িয়ে পড়ে, আর বিচ্ছুরণ ভেদ করে, প্রতিসরিত হয়ে ভেদ করে আলাদা আলাদা হয়ে যায়। ওকে, হেডিং করেন দর্পণ। অনলাইনে কি অবস্থা? আপনারা কি বুঝতে পারছেন নাকি পারছেন না? কমেন্ট প্লিজ। গুড, নাইস। ওকে, দর্পণ, আয়না, মিরর আলোচ্য বিষয়। এই দর্পণ নামক যন্ত্রে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, আলোর নিয়মিত প্রতিফলন ঘটে।
আয়না বা দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। বাক্যখানা লিখি। কি প্রতিফলন ঘটে? নিয়মিত প্রতিফলন ঘটে, কারণ দর্পণের তলটা সমতল থাকে, দর্পণের তলটা স্বচ্ছ থাকে, খর্বাকৃতির হয় না, এই জন্য সেখানে নিয়মিত প্রতিফলন ঘটে। একটা নিয়মিত প্রতিফলন, একটা হচ্ছে ব্যপ্ত প্রতিফলন। ব্যপ্ত প্রতিফলনটা হচ্ছে যখন তলটা খর্বাকৃতির হবে, যেমন সমুদ্রের ঢেউ, পানির ঢেউ, পানিতে যদি প্রতিফলন ঘটে তখন সেটা হয় ব্যপ্ত প্রতিফলন। আয়না নামক জিনিসটা রয়েছে, এখানে আলোর কি প্রতিফলন ঘটে? নিয়মিত প্রতিফলন। এই আয়না বা দর্পণ হচ্ছে দুই প্রকার। একখানার নাম হচ্ছে সমতল, আরেকখানার নাম হচ্ছে গলীয়। দর্পণ দুই প্রকার, সমতল আর একটা হচ্ছে গলীয়। একটা সমতল দর্পণ আর একটা হচ্ছে গলীয় দর্পণ। সমতল আর একটা কি? যে দর্পণের তল সমান তাহাই সমতল। সহজ কথা, কাকে বলে লেখার প্রয়োজন নেই। বাসা বাড়িতে যে আমরা দর্পণ গুলো ব্যবহার করি এগুলো সব সমতল। গোল হতে পারে, ত্রিকোণ আকৃতির, চার কোণ আকৃতির হতে পারে, লাভ আকৃতির হতে পারে, বাট তল কি? তল কি? যে দর্পণের তলটা সমান সেটাই সমতল। তাহলে বাসা বাড়িতে কোনটা ব্যবহার করা হয়? দেখবেন বাসা বাড়িতে ব্যবহৃত হয়, বাসা বাড়িতে ব্যবহৃত হয় সমতল দর্পণ। ওকে। আর এনাকে বলা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ মানেই যে গোল দর্পণ তা কিন্তু নয়। গোলীয় দর্পণ মানে হচ্ছে গোলকের অংশ বিশেষ, গোলকের অংশ বিশেষ। তাহলে গোলীয় দর্পণ নামক এই জিনিসটা কিন্তু আবার দুই প্রকার। একটার নাম হচ্ছে উত্তল আর একটার নাম হচ্ছে অবতল। এখন উত্তল এবং অবতল দর্পণ দেখতে কেমন? শুরুতেই বলা হয়েছে গোলকের অংশ বিশেষ। তাকায়, তাকায়, উত্তল আর একটা অবতল কেমন হবে? উত্তল মানে হচ্ছে নিচের দিকে সিলভারিং করা থাকবে, উপরের পৃষ্ঠে এসে আলো পড়ে প্রতিফলিত হবে, দিস ইজ উত্তল দর্পণ। আর অবতল দর্পণ হচ্ছে এদিকে সিলভার, উপরের পৃষ্ঠে সিলভারিং করা থাকবে, নিচের দিক থেকে আলো আপতিত হয়ে প্রতিফলিত হবে, দিস ইজ অবতল দর্পণ। একটা উত্তল, যেটা উপরের পৃষ্ঠে আলো প্রতিফলিত হয় সেটা উত্তল, যেটা নিচের পৃষ্ঠে আলো প্রতিফলিত হয় সেটা হচ্ছে অবতল। একটা পেট উঁচু, একটা পেট নিচু। উত্তল দর্পণ উপরের পৃষ্ঠে, অবতল দর্পণ নিচের পৃষ্ঠে। আর এই উত্তল দর্পণ ব্যবহার করা হয় গাড়ির লুকিং গ্লাসে। গাড়ির লুকিং গ্লাসের পেট উঁচু না নিচু? উঁচু না? তাহলে উত্তল দর্পণ গাড়ির লুকিং গ্লাসে ব্যবহৃত হয়, আর অবতল দর্পণ নাক কান গলা পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। না মাইক্রোস্কোপ না, ওর তো লেন্স ব্যবহার করা হয়। এটা তো আলাদা, এটা তো আয়না। তাহলে উত্তল দর্পণ সম্পর্কে লিখবো গাড়ির লুকিং গ্লাসে ব্যবহৃত হয়, আর অবতল দর্পণ সম্পর্কে লিখবো নাক কান গলা পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। উত্তল সম্পর্কে লিখবো গাড়ির লুকিং গ্লাসে, আর অবতল দর্পণ সম্পর্কে লিখবো নাক কান গলা পর্যবেক্ষণে। হুম, গাড়ির লুকিং গ্লাস। হুম। ওকে। আলোচ্য বিষয় লেন্স। এখানে ঘটে আলোর প্রতিসরণ। দর্পণে ছিল প্রতিফলন আর লেন্সে হচ্ছে প্রতিসরণ। লেন্সে ঘটে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ। লেন্স দুই প্রকার, একটি হচ্ছে উত্তল লেন্স আর একটি হচ্ছে অবতল লেন্স। লেন্স দুই প্রকার, উত্তল এবং অবতল।
যে লেন্সই হোক না কেন, এখানে আলোর কি ঘটবে? প্রতিসরণ ঘটবে, ভেদ করবে এটাকে, আলো এটাকে ভেদ করবে। আর প্রতিফলনে আলো ভেদ করে না, বাধা পেয়ে চলে যায়। আর লেন্সে ভেদ করে। তাকাই, তাকাই। উত্তল লেন্স নামক যে লেন্সটা রয়েছে তা দেখতে এরকম। তাকাই, প্রান্তভাগ চিকন, মধ্যভাগ মোটা। আর অবতল লেন্স দেখতে এরকম, প্রান্তভাগ মোটা, মধ্যভাগ চিকন। তাহলে উত্তল লেন্সের প্রান্তভাগ চিকন, মধ্যভাগ মোটা, আর অবতল লেন্সের প্রান্তভাগ মোটা, মধ্যভাগ চিকন। লিখি। আর এই উত্তল লেন্স অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয়, আর অবতল লেন্স দূরবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয়। তাহলে এটা অনুবীক্ষণ, আর এটা হচ্ছে দূরবীক্ষণ। উত্তল লেন্স অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত হয়, আর অবতল লেন্স দূরবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত হয়। উত্তল লেন্স যেগুলো রয়েছে এদের মান থাকে পজিটিভ, মানে ধনাত্মক। আর অবতল লেন্সের মান হচ্ছে ঋণাত্মক, লেন্সের পাওয়ার হচ্ছে ঋণাত্মক। উত্তল লেন্সের মান হচ্ছে ধনাত্মক, অবতল লেন্স ঋণাত্মক। উত্তল লেন্স এটা অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত হয়, আর অবতল লেন্স দূরবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত হয়। উত্তল লেন্সের মান ধনাত্মক, অবতল লেন্সের মান ঋণাত্মক। ওকে। দুটাই, চশমা উত্তল অবতল দুইটাই ব্যবহার করা হয়। এখন আমরা লিখবো, সেটাই লিখবেন। চোখের ত্রুটি, চোখের ত্রুটি কথাটা লিখবেন। চোখের ত্রুটি লিখবেন। ক্ষীণ দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, বিষম দৃষ্টি, তালসে। ক্ষীণ দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, বিষম দৃষ্টি, আর একটা হচ্ছে তালসে। চোখের অন্যতম চারটা ত্রুটি: ক্ষীণ দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, ক্ষীণ দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, বিষম দৃষ্টি, আর একটা হচ্ছে তালসে। এগুলো হচ্ছে চোখের অন্যতম চারটা ত্রুটি বা সমস্যা। আমরা ক্ষীণ দৃষ্টি সম্পর্কে লিখব, কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায় না। তাহলে যারা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন তারা কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পায় না। যারা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন তারা কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পায় না। কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পায় না। এরা অবতল লেন্স ব্যবহার করে। যেমন আপনি আপনি কাছের জিনিস দেখেন কিন্তু দূরের জিনিস দেখেন না। আর আপনার এটা বয়সের ব্যাপার, ম্যাজিক না। এটা বয়স, এই বয়সে এটাই হয়। আপনার সমগোত্রীয় যারা আছে সবাই ক্ষীণ দৃষ্টি সম্পন্ন, দুই একটা ব্যতিক্রম আছে, তাছাড়া সবার সমস্যা এক, সবাই কাছে জিনিস দেখে, দূরে জিনিস হলে দেখে না। তাহলে যা বলছিলাম, এনারা ব্যবহার করে অবতল লেন্স। আপনাদের চশমায় যে লেন্সটা আছে এটা অবতল লেন্স। তার মানে আপনাদের চশমার লেন্সের পাওয়ার প্লাস না মাইনাস? আপনার লেন্সের পাওয়ার অবশ্যই মাইনাস। কত? মাইনাস কত? হ্যাঁ। তাহলে এই যেটা ডিফারেন্স, তাহলে লিখি, আমরা কি লিখি? লিখছে কাছের জিনিস দেখে, দূরের জিনিস দেখে না। আর এনারা কি লেন্স ব্যবহার করে? অবতল লেন্স। এবার দীর্ঘ দৃষ্টি, আধ্যাত্মিক রোগ, দূরের জিনিস দেখে কিন্তু কাছের জিনিস দেখে না। বাপ চাচারা দেখবেন পেপার পত্রিকা পরে দূরে রেখে। হ্যাঁ, তার মানে, হ্যাঁ ওই যে বাপ চাচা মা তারাই, এটা বয়সের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এইটাই 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 সমস্যা। হ্যাঁ, দূরের জিনিস দেখে কাছের জিনিস দেখে না। তাহলে দূরে দীর্ঘ দৃষ্টি সম্পর্কে লিখবেন, দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে পায় না। দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে পায় না। এনারা উত্তল লেন্স ব্যবহার করে। উত্তল লেন্স ব্যবহৃত হয়, লেখা হয়েছে তাড়াতাড়ি।
হ্যাঁ। আর বিষম দৃষ্টি, দেখে একদিকে তাকায় একদিকে। এনারা হচ্ছে আনুভূমিক এবং উলম্ব রেখা স্পষ্ট দেখতে পায় না। লিখবেন আনুভূমিক ও উলম্ব রেখা স্পষ্ট দেখতে পায় না, বিষম দৃষ্টি। আনুভূমিক ও উলম্ব রেখা স্পষ্ট দেখতে পায় না। আনুভূমিক ও উলম্ব রেখা স্পষ্ট দেখতে পায় না। আনুভূমিক ও উলম্ব রেখা স্পষ্ট দেখতে পায় না। এরা যে লেন্সটা ব্যবহার করে এটা টরিক কন্ট্রাক্ট লেন্স। টরিক কন্ট্রাক্ট লেন্স ব্যবহৃত হয় এনাদের এই সমস্যায়। টরিক কন্ট্রাক্ট লেন্স ব্যবহার হয়। টরিক কন্ট্রাক্ট লেন্স ব্যবহৃত হয়। টরিক কন্ট্রাক্ট লেন্স আনুভূমিক ও উলম্ব রেখায় স্পষ্ট দেখতে পায় না, আর টরিক কন্ট্রাক্ট লেন্স ব্যবহৃত হয়। ওকে, আনুভূমিক ও উলম্ব রেখা এটা স্পষ্ট। আমরা যেমন সোজাসুজি দেখতে পারি, ওরা সোজা দিয়ে দেখে না। হ্যাঁ, বাঁকা দেখে তাকাইতে হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে চালসে। বার্ধক্যজনিত কারণে দূরের বস্তু দেখতে পায় না। বার্ধক্যজনিত কারণে দূরের বস্তু দেখতে পায় না। বয়স হলে সবাই। বার্ধক্যজনিত কারণে দূরের বস্তু দেখতে পায় না। বার্ধক্য, বয়স। বার্ধক্যজনিত কারণে দূরের বস্তু দেখতে পায় না। ভয় পাওয়ার কিছু নাই, আপনাদের বার্ধক্য আসে নাই এখন। হ্যাঁ, বার্ধক্যজনিত কারণে দূরের বস্তু দেখতে পায় না। এনাদের চশমার লেন্সটার নাম বাইফোকাস লেন্স। বাইফোকাস, বাইফোকাস লেন্স ব্যবহৃত হয়। চোখের সমস্যা, চোখের ত্রুটি, বিভিন্নের অভাব, বিভিন্ন ত্রুটি রয়েছে, এগুলো চোখের ডাক্তার বলতে পারবে যে আপনার মেন সমস্যাটা আসলে কি এর কারণে হয়। অভাবজনিত কারণে হতে পারে, আধিক্যের কারণে হতে পারে, জেনেটিক্যাল কারণে হতে পারে, বিভিন্ন কারণ আছে। এটা রোগ হওয়ার অনেকগুলো কারণ থাকে। এক্সাক্ট কি কারণে হয়েছে পরীক্ষার মাধ্যমে বুঝতে হবে। বাইফোকাস, বাইফোকাস লেন্স ব্যবহৃত হয়। বাইফোকাস লেন্স ব্যবহৃত হয়। বাইফোকাস। তো আমাদের আজকের আলোচনা এ পর্যন্ত। পুরো ক্লাসটা ছিল আলো নিয়ে। আলোময় একটি ক্লাস হয়েছে, আর পরীক্ষায় আলো আসবেই। প্রিলি রিটেন দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। কোথায় 100 মার্কের পরীক্ষা হবে, সাধারণ বিজ্ঞানের জন্য 60 মার্ক থাকে, কম্পিউটার সায়েন্স এটার জন্য থাকে হচ্ছে 25 মার্ক, ইলেকট্রনিক্স এর জন্য থাকে 15 মার্ক, 60 25 15, এই হচ্ছে মোট 100। আর বিসিএস প্রিলিমিনারিতে বিজ্ঞানের জন্য বরাদ্দ 15, 200 মার্কের মধ্যে। আর রিটেনে বরাদ্দ 900 মার্কের মধ্যে 100। আর প্রিলির জন্য 200 মার্কের মধ্যে 15। আর আলো আসবেই। প্রিলি রিটেন কোনোভাবেই প্রিলিতে মিস হয়ে গেলেও রিটেনে মিস হবে না। 7.5 মার্কের প্রশ্ন আপনার লিখতেই হবে। সো করবেন ভালো করে। ভালো থাকবেন, দেখা হবে। কেটে দিচ্ছি।